আমাদের সাথে সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছেন গবেষণা সংস্থা সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। যুক্ত হব তার সাথে। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর বিজনেসে। প্রতিবেদনটি নিশ্চয়ই আপনি দেখেছেন যে এই সিদ্ধান্তের প্রেক্ষাপটটা কি এবং বিশ্ব বাণিজ্যের জন্য আসলে কতটা স্বস্তির হলো আপনার কি মনে হচ্ছে? আরোপ করা হয়েছিল এবং যেটার প্রেক্ষিতে এটা কমানোর জন্য বিভিন্ন দেশ আলাপ আলোচনা শুরু করেছিল, বাংলাদেশও তার মধ্যে ছিল। তো সেইটার যে বাধ্যবাধকতা সেটা কিন্তু চলে গেল। যেটা নাকি আগে ছিল যে বিভিন্ন দেশের উপরে বিভিন্ন মাত্রায়, বাংলাদেশের উপরে 37% করা হয়েছিল, আমরা সেটাকে কমানোর জন্য আলাপ আলোচনা শুরু করেছিলাম এবং অনেক কিছু ছাড় আমরা দিয়েছিলাম, অনেক শর্তে আমরা সম্মত হয়েছিলাম। সেটার বাধ্যবাধকতা কিন্তু এখন আর থাকলো না। এখন যদি যেটা ইমার্জেন্সি অ্যাক্টের আন্ডারে যেটা তিনি করেছিলেন 1977-এ, সেটা যদি ভ্যালিড না থাকে তাহলে তার হাতে অস্ত্র আছে এবং সেই অস্ত্র তিনি ইমিডিয়েটলি কিন্তু প্রয়োগও করেছেন। সেটা হলো যে তার যে 232 যে ট্রেড ল এর যেটা আছে সেটা তিনি প্রয়োগ করে 10% করেছেন। এখন সবার উপরে 10% যখন আরোপ করা হয়েছে তখন কিন্তু আমার আর ওই যে আগে যে অসুবিধাটা যেটা আমার হওয়ার কথা ছিল যে আমার যদি 37 থাকে, অন্য দেশের যদি 20 থাকে, তাহলে আমার একটা প্রতিকূলে চলে যাবে, সেই আশঙ্কা কিন্তু থাকলো না। এখন কিন্তু সবার উপরই সমানভাবে এটা থাকলো। সুতরাং আমাদের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান, এখানে একটি বিষয় যে ট্রাম্প আবারও এই রায়ের পর 10% পাল্টা শুল্ক কিন্তু বসালেন এবং এটা কিভাবে কাজ করবে বলে মনে হয়? এর ফলে কি হিসাব নিকাশ আসলে কিভাবে করবেন মার্কিন সরকার? হিসাব নিকাশ তো অনেক চেঞ্জ হয়ে গেল। আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপট বলি, তাহলে এটা যদি সবার উপরেই 10% পড়ে, হ্যাঁ, এটার জন্য কিন্তু প্রতিযোগিতার দিক থেকে এখানে কোনো পার্থক্য থাকলো না। কারণ যার আগে 15% পড়তো তার 25 পড়বে, যার আগে যে পণ্যের উপরে যেটা পড়তো তার থেকে 10% বেশি হবে। সুতরাং প্রতিযোগিতার যে সিনারিও সেখানে কিন্তু বড় পরিবর্তন কিন্তু হচ্ছে না। এখন যদি তিনি আবার আলাপ আলোচনা শুরু করেন যে আমি তোমার উপরে 10 দিব আর অন্যের উপরে 0 দিব, তখন একটা আলাপ আলোচনার প্রয়োজন পড়তে পারে। মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ তো পাল্টা শুল্ক থেকে রেহাই পেতে বেশ আলোচিত একটা চুক্তি করে ফেলেছে, তাহলে এইটার ভবিষ্যৎ কি হবে এবং তড়িঘড়ি করে এই চুক্তি করার যুক্তি ছিল কিনা? না, কোনো যুক্তি ছিল না। নির্বাচনের 3 দিন আগে এই চুক্তি স্বাক্ষরের কোনো প্রয়োজনই ছিল না, কারণ এই চুক্তি বাস্তবায়ন করতে হবে হলো নতুন সরকারকে। ইনফ্যাক্ট এই চুক্তিটা রেটিফাই করতে হবে। নোটিফিকেশন দেওয়ার পরে 60 দিনের, 2 মাসের একটা সময় আছে। আমার মনে হয় যে এখন এটা পুনর্বিবেচনা তো অবশ্যই করতে হবে। এই তড়িঘড়ি করে যে এটা যে করা যে ঠিক হয় নাই, এখন কিন্তু সেটা কিন্তু আমরা প্রমাণ পেলাম হাতে নাতে। সুতরাং এখন আমাদের আলোচনা আবার উন্মুক্ত করতে হবে এবং নতুন পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের যেসব আমরা শর্তাবলীতে সম্মত হয়েছিলাম সেগুলো রিভিজিট করা দরকার বলে আমার মনে হয়। ছোট্ট একটা অন্য বিষয়ে প্রশ্ন করতে চাই। এলডিসি উত্তরণের সময় পেছাতে আবেদন করেছে বাংলাদেশ, এটাকে কিভাবে দেখেন আপনি? সরকার যে খুবই দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে চিঠিটা সিডিপিতে পাঠিয়েছেন, এটা খুব আমার মনে হয় যে ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। সিডিপির মিটিং নেক্সট উইকে, সুতরাং ওই মিটিংটা ধরা যাবে। এখানে আমাদেরকে এরপরে কিন্তু অনেক কাজ করতে হবে, কারণ সিডিপি পরে ইকোসোকে যাবে, তারপরে মেইন ডিসিশনটা হবে কিন্তু ইউএন জেনারেল অ্যাসেম্বলির সাধারণ পরিষদের যে মিটিং, সেটা সেপ্টেম্বরে। তো ওখানেই কিন্তু আসল সিদ্ধান্তটা হবে, কারণ এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল কিন্তু জেনারেল অ্যাসেম্বলিতে, তারাই এটাকে আবার পিছাতে পারেন। সুতরাং এখানে একটা ডিপ্লোম্যাটিক একটা বড় ধরনের একটা আমাদের এফোর্ট দিতে হবে। আর হলো যে আমরা যেটা বলেছি যে এখানে একটা ক্রাইসিস, এটাকেও আমাদেরকে প্রমাণ করতে হবে যে কি কি কারণে আমরা এটা পিছাচ্ছি। আমার মনে হয় না ক্যাটাগরি দিয়ে আমরা এটাকে আমরা প্রমাণ করতে পারবো। 3 ক্যাটাগরিতেই বাংলাদেশ ভালো অবস্থানে আছে। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আলোচনায় ছিলেন গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান।